ছোট্টবেলা থেকেই একটা কথা শুনে এসেছি, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। জানি না ছোট্ট ছোট্ট ফেরেশতার মতো এই বাচ্চাগুলো দুনিয়া থেকে যাওয়ায় কি এমন ভালোটা হবে, আল্লাহ পাক রাব্বুল আলামিনই ভালো জানেন। তিনি উত্তম পরিকল্পনাকারী। তিনি হয়তো বা ভালো কিছুই রেখেছেন এর মধ্যে। তা না হলে কেন এমনটা ঘটবে? এটা তো অন্যভাবে অন্য কিছুও হতে পারত। তা না হলে এতগুলো তাজা প্রাণ কেন ঝরে যাবে? আজকে তাদের পরিবারগুলো একেবারেই পঙ্গু হয়ে গেছে। পরিবারের প্রত্যেকটা সদস্যের মুখের দিকে তাকানো যাচ্ছে না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই ঘটনাটা যেদিন ঘটেছে তারপর থেকে মানসিকভাবে আমরাই না স্থির থাকতে পারছি না। তাদের পরিবার কিভাবে স্থির থাকবে? আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা খাওয়াতে গেলে কতটা আদর যত্ন করে খাওয়াই, একটা খাবার মুখে গরম তুলে দেই না, ফু দিয়ে বাতাস করে ঠান্ডা করে তারপরে খাবারটা দেই, যাতে করে ওদের একটু আরাম হয় খেতে, কোনো রকম কোনো কষ্ট না হয়। একটু আঘাত পেলে আমাদের বুকের মধ্যেটা কেমন ছাত করে ওঠে। জানি না এই বাচ্চাগুলো কতটা কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দোয়া করছি আল্লাহ পাক রাব্বুল আলামিন ওদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস দান করুক। এতক্ষণে হয়তো ওরা বেহেশতের পাখি হয়ে গিয়েছে। আল্লাহ পাক তাদের পরিবারকে শোক সহ্য করার মতো ক্ষমতা দিক, সেই দোয়াই করছি সব সময়। আমরা তো মানুষ, আমরা আসলে চাইলেও না আমাদের নিত্য দিনের কাজকর্ম, দৈনন্দিন কাজকর্মগুলো আমরা ফেলে রাখতে পারবো না। আমাদেরকে বেঁচে থাকার জন্য হলেও এগুলো করতে হবে। তো যাই হোক, সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে আমরা সব কিছু আবার শুরু করছি। আসলে এই কষ্টগুলো না আমরা 2 দিনই হয়তোবা শোক প্রকাশ করব, তারপরে আবার ভুলে যাব। এটাই স্বাভাবিক। তবে যাদের গিয়েছে তারাই বুঝবে এই কষ্টটা কত গভীর, কতটা খারাপ লাগার। তো সবার জন্য দোয়া করছি, সবার জন্য প্রার্থনা করছি, সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন। কথা বলতে বলতে সকালে ব্রেকফাস্টে হালকা পাতলা নাস্তা না করে আজকে একটু ভারী করেছিলাম, ভর্তা আর কাজির ভাত রান্না করেছিলাম। আর এখানে বেশ কিছু আপুদের রিকোয়েস্টে আমি কিছু নকশি কাঁথা এনেছি। তো আমি আপনাদেরকে শুধু জাস্ট ডিজাইনগুলো দেখাচ্ছি। ওইরকমভাবে না আসলে মন চাচ্ছে না ভয়েস দিয়ে ভিডিও করব। প্রত্যেকটা নকশি কাঁথাই অনেক বেশি সুন্দর, অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির। হাতের কাজগুলো কতটা নিখুঁত আর পারফেক্ট সেগুলো হয়তো ওইভাবে ক্লিয়ারলি আপনাদেরকে আমি দেখাতে পারছি না। তবে প্রত্যেকটা নকশি কাঁথাই ছিল একেবারে ইউনিক আর খুবই সুন্দর ডিজাইন করা। বেবি নকশি কাঁথাও আমার কাছে আছে, সেম কিছু ডিজাইন, সেম ডিজাইনের মধ্যে আর কি কয়েকটা কালারের মধ্যে নর্মাল কিছু নকশি কাঁথা আছে। তো আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিয়েছি। আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্সে জানাবেন। হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে রাখবো বা আমার পেজের লিঙ্কটা দিয়ে রাখবো, সেইখানে অবশ্যই জানতে চাইলে আমি জানিয়ে দেব। আর এখানে হচ্ছে আমার একজন প্রিয় আপুর জন্য হার্বাল হেয়ার প্যাকের যে কম্বো প্যাকেজটা ছিল সেটা আমি একটু জাস্ট প্যাকেজিং করে তারপরে দিয়ে দিচ্ছিলাম। আমার প্রিয় আপুরা আমার এই হার্বাল হেয়ার কম্বো প্যাকেজটা এত বেশি পছন্দ করেছেন বা পছন্দ করছেন, আলহামদুলিল্লাহ। আমি আসলে অনেকটা দিন পর্যন্ত কিন্তু হার্বাল হেয়ার কম্বোটা বানাইনি, মানে হার্বাল হেয়ার অয়েলটা আর কি বানাতে সময় করে উঠতে পারছিলাম না। এখন কিন্তু নতুন করে অনেক কিছুই আমি আমার শপে অ্যাড করছি। আগামী মাসে ইনশাল্লাহ আপনারা কিন্তু আরও নতুন অনেক কিছু পাবেন। তো আমার হার্বাল হেয়ার কম্বো প্যাকেজটা কিন্তু এইভাবেই প্যাকেজিং হয়ে তারপরে হচ্ছে যে আপুটা অর্ডার করেছেন তার বাসায় যাবে সুন্দর এরকম একটা ঝুড়ির মধ্যে, আর র্যাপিং পেপার দিয়ে সুন্দরভাবে এরকম মুড়িয়ে তারপরেই কিন্তু এই প্যাকেজিংটা করে পাঠানো হয়। এভাবে করেই সবসময় প্যাকেজিংটা করে পাঠানো হয়। আর খুবই ভালো কাজ করে। এটার চুলের যত সমস্যাগুলো আছে তার সমাধান কিন্তু আমার এই হার্বাল হেয়ার অয়েলটা করে থাকে। সেই সাথে হার্বাল হেয়ার কম্বো যে প্যাকেজটা, মানে হার্বাল হেয়ার প্যাকগুলো সাথে দিয়ে থাকি সেগুলো। তো যাই হোক, আমি এটা একটু প্যাকেজিং করে নিচ্ছিলাম। আর তারপরে আবার দুপুরে রান্না বান্নায় ঝটপট করে কিছু একটা করব। তো বাচ্চাদের পছন্দের একটা আইটেম করে নিচ্ছি। এই আইটেমগুলো করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ হচ্ছে এগুলো খুবই ঝটপট হয়ে যায়, অল্প সময়ের মধ্যে করে নেওয়া যায়।
তো আমি চিকেনগুলো আগে থেকেই ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদিন আগে আর কি ম্যারিনেট করে রেখেছি। এতে করে চিকেন ফ্রাই করলে না অনেক বেশি ভালো লাগে খেতে। আর এখানে কিছু রাইসও আমি রান্না করে রেখেছিলাম, মানে জাস্ট 80% মতো সেদ্ধ করে পোলাওয়ের চালটাকে আমি সেটা রেখে দিয়েছিলাম পানিটা ঝরিয়ে। এটা সকাল সকালই করে রেখেছি, সকালে ব্রেকফাস্ট করার পরে। আজকে যেহেতু সকালেও ভারী খাবার খেয়েছি, আর দুপুরবেলা আমার মাছ মাংস তরকারি আসলে রান্না করতে ইচ্ছে করছিল না, এগুলো করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আর দুপুরে রান্নাটা নর্মালি অনেক লেটেই বসিয়েছি আমি, তাই ভাবলাম ঝটপট করে যেহেতু চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, এখন এই রান্নাটাই করে ফেলি। এটাই আমার জন্য একদম সহজ সমাধান মনে হয়েছে। আর সকালেও যেহেতু বাচ্চারা ভর্তা ভাত খেয়েছে, দুপুরবেলা ওরা কিন্তু আবার এটা খেতে চাইবে না। এখনও কাজের ভাত কিছুটা আছে, তারপরে ভর্তাও রয়ে গেছে বেশ খানিকটা। যাই হোক, ওদের কথা চিন্তা করেই আমি রান্নাটা করছি। আর রান্না করছি আর ভাবছি, আহারে জীবন এমনই তো। প্রত্যেকটা যে বাচ্চাগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওদের মায়েরাও তো ওদের জন্য এইভাবে করেই আগলে ধরে রান্নাবান্না করতো। বিশ্বাস করেন, আমার ছেলেটা এত বড় হয়েছে, গোলাপ বাবাটাকে আমি এখনও কিচেনে আসতে দেই না। কিচেনে আসলে যদি পাশে মাঝে মাঝে এসে দাঁড়ায়, তখন আমি বলি দূরে থাকো, তেল ছিটে যাবে গায়ে। আর সেই উত্তপ্ত গরম টকবকে তেল যে প্লেনটা ছিল, সেটার তেল গায়ে লেগে একটা বাচ্চার কথা আমি শুনলাম যে ওর পুরো দেহটাই পুড়ে কয়লার মতো হয়ে গেছে। মানে এটা ভাবা যায় বলুন তো? যতবার ভাবি ততবার শিহরিত হয়ে উঠি যে কিভাবে সম্ভব, গায়ে কাঁটা দিয়ে ওঠে। কতটা কষ্ট পেয়ে দুনিয়া থেকে ওরা বিদায় নিয়েছে, তাই না? আল্লাহ ওদের সবাইকে শান্তিতে রাখুক, সবাইকে। সবচেয়ে বেশি অবাক হয়েছি, ওদের যে শিক্ষিকা মারা গিয়েছেন, 20টা বাচ্চার মতো বাচ্চাদেরকে তিনি উদ্ধার করেছেন, ওদেরকে বাঁচিয়ে নিজে জীবনযুদ্ধে হার মেনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কালকে ওনার হাজব্যান্ডের একটা সাক্ষাৎকারে দেখলাম, ওনার হাজব্যান্ড বলছিল যে ও যখন একটু কথা বলতে পারছিল আইসিইউতে নেয়ার আগে, তখন আমি ওর পাশে যাওয়ার পরেও আমাকে বলছিল যে তুমি আমার ডান হাতটা একটু শক্ত করে ধরে রাখো। আমি যখন ওর হাতটা ধরছিলাম, ধরার মতো অবস্থায় ছিল না, তারপরে যখন আমি ওর হাতটা শক্ত করে ধরেছি, তখন ও হাতটা ওর বুকের বাম পাশে লাগিয়ে বলছিল, তোমার সাথে এটাই আমার শেষ দেখা। একজন স্বামীর জন্য কতটা কষ্টের হতে পারে এই ব্যাপারটা আসলে বলে বোঝানোর মতো না। তো ওনার হাজব্যান্ড ওনাকে একটা প্রশ্ন করেছিল যে তুমি অন্য বাচ্চাদের বাঁচাতে গিয়ে আমার 2টা বাচ্চাকে তুমি এতিম করে ফেলে গেলে। তখন তিনি উত্তরে বলেছিলেন যে ওরাও তো আমার বাচ্চা ছিল। তিনি আবারও প্রমাণ করে গেলেন যে পিতামাতার পরেই হচ্ছে শিক্ষকের স্থান, তিনিও তো পিতৃমাতৃ সমতুল্য, সেটা কিন্তু আবারও প্রমাণ করে গেলেন। এরকম আসলে বহু ঘটনা আছে। তো আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করব, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু